হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ কর্নার। আজকে আমরা 6 নাম্বার মক টেস্ট নিয়ে আলোচনা করব। তো আজকেও আছে এখানে 40টি প্রশ্ন। তো তোমাদের পরীক্ষার একদমই কয়েকদিন মাত্র আছে। তো সেক্ষেত্রে এই সেটগুলো প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। দেখো, কমন আসবে কি আসবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু তুমি যদি বেশি করে প্র্যাকটিস করে যাও, সব টপিকগুলো করে যাও, তোমার যে কনফিডেন্সটা আসবে না, সেই কনফিডেন্সেই তুমি 4টে অপশানের মধ্যে 3টে বাদ দিয়ে সঠিকটা দাগ দিতে পারবে। এটা সবসময় মনে রাখবে। তোমরা তো অনেক প্র্যাকটিস সেট কিনে প্র্যাকটিস করছো, সেখান থেকে দেখবে 1-2টো প্রশ্ন কমন আসবে না, কিন্তু কি হয় না, এগুলো প্র্যাকটিস করলে কি হয়, প্র্যাকটিস করলে কনফিডেন্স আছে যে কোনো একটা চ্যাপ্টার আমি পড়ে সেখান থেকে আমি 50 থেকে 100টা এমসিকিউ সলভ করলাম এবং সবগুলো পারলাম। ঠিক আছে, এরকম ধরনের যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেকেরই ভালো এক্সাম হবে। তো দেখো, 1 নাম্বারটা কী বলছে, সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে? তো যে 4টে অপশান আছে তার মধ্যে উত্তর হবে জনন কোষ থেকে। কি হয় বলো তো, না জনন কোষটা বিভাজিত হয়ে যায়, বিভাজিত হয়ে দুটো হ্যাপ্লয়েড পুংগ্যামেট গঠন করে। হ্যাপ্লয়েড পুংগ্যামেট মানে কি না, এন। ওকে, তো হ্যাপ্লয়েড পুংগ্যামেট গঠন করে। তারপরেরটা দেখো কি বলছে, না এলিজা কথার সম্পূর্ণ অর্থ কী? এলিজাটা কি না একটা টেস্ট, তাই তো? এটা কিসের জন্য করা হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট করবে যে এই এলিজা টেস্টটা কিসের জন্য করা হয়ে থাকে। তো তারপরে দেখো এর ফুল ফর্মটা কি না, এর ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনো অ্যাবজর্বেন্ট অ্যাসে। ঠিক আছে, তারপর এটা দেখো, নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতিকে সমর্থন করে। কে সমর্থন করছে? না কোন থিওরিটা সমর্থন করছে? নিষ্ক্রিয় অঙ্গ। এর আগের দিন আমি করিয়েছি অভিব্যক্তিটা। তো সেখানে কাকে করে না, এটা হচ্ছে বিবর্তনকে সমর্থন করে, কিন্তু ল্যামার্কের যে থিওরি সেটাকে নয়। কারণ ল্যামার্কও বিবর্তনবাদকে বলেছে, কিন্তু এই যে নিষ্ক্রিয় অঙ্গে যে উপস্থিতি সেটাকে বিবর্তনকে সমর্থন করছে, কিন্তু ল্যামার্কের থিওরি নয়। ইনহিবিন নামক হরমোন ক্ষরণ করে নিম্নোক্ত কোন কোষ? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে অলরেডি চলে এসেছে এবং এই প্রশ্নটার সাথে আমরা আরও অনেক কিছু ডিটেলসে জানবো। তো দেখো, এই যে ইনহিবিন হরমোন এটা কোথা থেকে খরিত হয় না, এটা হচ্ছে তোমাদের সার্টোলি কোষ থেকে। ওকে, 1 মিনিট। এই সার্টোলি কোষ থেকে খরিত হয়। কি করে না, এরা শুক্রাণুর পুষ্টিতে যোগান দেয়। এবার দেখো, এই যে আছে ইন্টারস্টিসিয়াল কোষ, ইন্টারস্টিসিয়াল কোষটা কি না, ইন্টারস্টিসিয়াল কোষ থেকে কী খরিত হয়? সেটা যেভাবে টেস্টোস্টেরন যে হরমোন আছে, সে টেস্টোস্টেরন হরমোনটা খরিত হয়। তাহলে দেখো, আমি ছোটো ছোটো করে লিখে দিচ্ছি, আমি জানি এগুলো তোমরা এখন তোমাদের সবার এটা মুখস্থ হয়েই গেছে একদম। টেস্টোস্টেরন। ওকে, তারপরে দেখো গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকল থেকে কী হয় না, ইস্ট্রোজেন। ওকে, তো ইস্ট্রোজেন যে হরমোনটা আছে না, তো ইস্ট্রোজেন যে হরমোনটা সেটা গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয়। কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি থেকে কী খরিত হয়? সেটা থেকে হয় প্রোজেস্টেরন হরমোন। তো এগুলো, এই 4টে কিন্তু তোমরা একদম যাকে বলে খুব ভালো করে মুখস্থ করে নেবে। ওকে, তাহলে কি না, ইনহিবিন হরমোন কোথার থেকে খরিত হয়? সার্টোলি কোষ থেকে। টেস্টোস্টেরন কোথার থেকে হয়? ইন্টারস্টিসিয়াল কোষ থেকে। ইস্ট্রোজেন কোথার থেকে হয়? গ্রাফিয়ান ফলিকল থেকে। কর্পাস লিউটিয়াম বা এর অপর নাম হচ্ছে পিত্তগ্রন্থি, পিত্তগ্রন্থি থেকে কী হয় না, প্রোজেস্টেরন হরমোন। দেখো 5 নাম্বার প্রশ্নটা কি বলছে না, লাইগেজ উৎসেচকের কাজ হলো। তো লাইগেজ যে উৎসেচক তার কাজ কি না, তার কাজ হচ্ছে ডিএনএ খণ্ডকগুলোকে যুক্ত করা, এটা হচ্ছে এর কাজ। ওকে, তারপর এটা দেখো, কোনো উভয়লিঙ্গ ফুলে গর্ভকেশর পুংকেশরের পূর্বে পরিণতি লাভ করলে তাকে কি বলা হয়ে থাকে? তো এরকম কিছু একটা ফুলেরও নাম বলতে হবে যেখানে কি হয় না, কোনো উভয়লিঙ্গ কি হয় না, কোনো একটা উভয়লিঙ্গ ফুলে কি হয়, পরাগরেণু বা শুক্রাণুটা পরিণত হওয়ার আগে ডিম্বাণুর পরিণতি লাভ, যেটাকে বলতে চাইছে। অর্থাৎ ডিম্বাণুর যে পরিণতি লাভ ঘটছে সেটাকে বলা থেকে প্রোটোগাইনি। কি বলা হয় থেকে? প্রোটোগাইনি। অপশন এই হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ কি না, গর্ভকেশরটা পুংকেশরের পূর্বে পরিণতি লাভ করছে। অর্থাৎ কিটা পরিণতি লাভ করছে না, পরাগরেণু বা শুক্রাণুটা পরিণত হওয়ার আগেই ডিম্বাণুটা পরিণত হয়ে যাচ্ছে। এরকম একটা প্রোটোগাইনের একটা উদ্ভিদের উদাহরণ বলো তো, সেটা হয়ে যাবে কিন্তু রজনীগন্ধা। রজনীগন্ধা। তাহলে রজনীগন্ধার কি হয় না, রজনীগন্ধার হচ্ছে আগে গর্ভকেশরটা কিন্তু পরিণতি লাভ করে যায়, তারপর পুংকেশর লাভ করে। দেখো, এবার 7 নাম্বার প্রশ্নটা আমরা দেখব। কি বলছে না, কোয়াসার্ভের তত্ত্ব হলো কোন বিজ্ঞানীর? তাই তো, তো এটা সঠিক উত্তর কি হয়ে যায় বলো? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওপারিনের। ওপারিনের হচ্ছে কোয়াসার্ভের তত্ত্বটা। এবার দেখো, আরেকটা হচ্ছে যে ফক্স আছে, ফক্সের কি তত্ত্ব বলো তো? মাইক্রোস্ফিয়ার যে তত্ত্বটা সেটা হচ্ছে ফক্সের। মাইক্রোস্ফিয়ার।
মাইক্রোস্ফিয়ার। তারপর এটা দেখো, ম্যালেরিয়ার ক্ষেত্রে কোন গ্রন্থিটি বড় হয়ে যায়? তো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, করে যেতে হবে। তো ম্যালেরিয়ার ক্ষেত্রে কোন গ্রন্থিটি বড় হয়ে যায় বলো? তো ম্যালেরিয়ার ক্ষেত্রে কিন্তু প্লিহা বড় হয়ে যায়। আর ম্যালেরিয়া রোগ ছড়ায় কি না, স্ত্রী অ্যানোফিলিস মশকি। তারপরে পদ্মের পরাগমিলন ঘটে কার মাধ্যমে? পদ্মের পরাগমিলন ঘটে, তো এটা সঠিক উত্তর হয়ে যায় পতঙ্গের মাধ্যমে ঘটে। আচ্ছা, এই পতঙ্গের মাধ্যমে যে পরাগমিলন ঘটে তাকে কি বলা হয়ে থাকে বলো? এরা হচ্ছে যে পদ্ম তাহলে কি পতঙ্গ পরাগী, তাই তো? তো এটাকে বলা থাকে এন্টোমোফিলি। এন্টোমোফিলি, এন্টোমোফিলি কাকে? আমি তো পরাগযোগ থেকে একটা পুরো ভিডিও করিয়ে দিয়েছি। আমি বারবার বলছি, যারা এখনও পর্যন্ত ডিটেলসে ক্লাসগুলো দেখোনি করে যাবে, ওখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তো পদ্মের পরাগমিলন ঘটে সেটা কার মাধ্যমে? না পতঙ্গের মাধ্যমে, যেটাকে বলা থাকে এন্টোমোফিলি। পুষ্পমুকুল আবৃত থাকে ড্যাশ দ্বারা। তো পুষ্পমুকুল তা কার দ্বারা থাকে? বৃত্তাংশ দ্বারা থাকে। প্রত্যেকটা অপশান দেখলেই করতে পারবে, পুষ্পমুকুল কিন্তু বৃত্তাংশ দ্বারা থাকে। তারপরেরটা দেখো, কাউপারের গ্রন্থি কোথায় থাকে? তো কাউপারের গ্রন্থি কিন্তু এটা দেখতে পাই যে স্ত্রী স্তন্যপায়ী পুরুষ উভয়চর, পুরুষ স্তন্যপায়ী স্ত্রী উভয়চর। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পুরুষ স্তন্যপায়ীতে। দেখো ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি একদম শর্টে খুব তাড়াতাড়ি কমপ্লিট করছি, কারণ তোমাদেরকে আমি যতগুলো ক্লাস বলেছি এখনও কমপ্লিট করতে পারিনি, ঠিক আছে? কারণ আমার একদমই সময় হয়ে উঠছে না, আমি নিজে সব কাজ করে আর পারছি না করতে। প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? তো এটা কি হবে, অনেকের মধ্যে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে গোলমাল হয়ে যায়, তো এটা করে আসবে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটা সবচেয়ে বেশি প্রয়োজন? সেটা হয়ে যাবে নিউক্লিক অ্যাসিড। তারপরে দেখো, কোনটি নিম্নলিখিত কোনটি নিউক্লিওটাইড? এখানে কি বলেছে নিউক্লিওটাইড, কোনটা হবে? এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি বলো তো? নিউক্লিওটাইড বলতে সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, এদের সমন্বয় হচ্ছে নিউক্লিওটাইড। বেমতন্তুর গঠনগত উপাদান হলো, তো বেমতন্তুর গঠনগত উপাদান কি না, টিউবিউলিন, ফ্লাইভিল, অ্যাক্টিন, ফ্লাজেলিন। তো এটা হয়ে যাবে টিউবিউলিন হচ্ছে কিনা বেমতন্তুর গঠনগত উপাদান। আচ্ছা, বেমতন্তু, এই যে বেমতন্তু বলেছে, বেমতন্তুরা কোন দশায় গঠিত হয় বলো তো? যে কোষ বিভাজন যে করেছিলে সেখানে কোন দশায় বেমতন্তু গঠিত হয়? বেমতন্তু কিন্তু মেটাফেজ দশায় গঠিত হয়। আচ্ছা, আরেকটা কমেন্ট করবে, বেমতন্তু কোন দশায় অবলুপ্ত হয়? যেটা তোমরা কমেন্ট করবে, অবলুপ্ত হয়। অবলুপ্তটা কোন দশায় হয় বেমতন্তু? তারপরেরটা দেখো, ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? তো দেখো ওজোন স্তর দেখা যায়, তো ওজোন স্তর যেটাকে ওজোন মণ্ডল, যেটা যেটা আমাদের সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নিচ্ছে, সেই ওজোন স্তরটা কোথায় দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু কি দেখতে পাওয়া যায় না, ওজোন স্তর। তারপরেরটা দেখো, কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়? তো কোষচক্রের যে ইন্টারফেজ দশা আছে, তো ইন্টারফেজ দশার কটা পর্যায় আছে বলতো? 3টে পর্যায়। 1 মিনিট দাঁড়াও। তো এই যে কোষচক্রের যে ডিএনএ সংশ্লিষ্ট হয় বলে, যে কোষচক্রের যে ইন্টারফেজ দশা আছে তার 3টে পর্যায় ইন্টারফেজ দশায়। কি কি 3টে পর্যায়? একটা হচ্ছে G1, একটা হচ্ছে এস, আর একটা হচ্ছে G2। তো দেখো তার মধ্যে এই যে এস যে দশাটা আছে, সেই এস দশায় কিন্তু ডিএনএ সংশ্লেষিত হয় বা ডিএনএ রেপ্লিকেশন ঘটে, বা এর প্রশ্নটা আসতে পারে ডিএনএ রেপ্লিকেশন ঘটে কোন দশায়? সেটা হয়ে যাবে কিন্তু এস দশা, যেটা এস দশা আছে সেই এস দশাতে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এছাড়াও আর একটা কী হয় বলো তো, হিস্টোন সংশ্লেষ ঘটে এস দশা, এটা মনে রাখবে কি হয় না, হিস্টোনের সংশ্লেষ ঘটে, হিস্টোন। ওকে, তো চলো এগুলো মনে রাখলেই হবে। ইমিউনোগ্লোবিনের গঠনের জন্য যে খনিজটি লাগে, তো ইমিউনোগ্লোবিন বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? ইমিউনোগ্লোবিন বলতে বোঝাচ্ছে অ্যান্টিবডি যেগুলো আছে। তো ইমিউনোগ্লোবিন বলতে অ্যান্টিবডি গঠনে কাজে লাগে কে না, সালফার হবে, এটা সঠিক উত্তর হবে অপশন সি, সালফার। তো দেখো তোমরা জানো যে কটা ইমিউনোগ্লোবিন আছে? 5টা। তো আমি একটা ডিটেলসে তোমাদের ক্লাস দেব, যেটার মধ্যে বেশ কিছু জায়গাগুলো কমপ্লিট করাবো, কারণ ডিটেলসে আর সব চ্যাপ্টার দেওয়া যাবে না। কিছু কিছু চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলোকে মিক্স করে আমি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি, তৈরি করছি, দেখা যাক কতটা করতে পারি। তো ইমিউনোগ্লোবিন গঠনের জন্য কোন খনিজটা লাগে? সেটা হয়ে যাবে সালফার।
তারপরে দেখো গ্লাইকোলাইসিস পদ্ধতিতে, গ্লাইকোলাইসিসে কী হয় না, কী হয় দেখো, গ্লুকোজ গ্লাইকোজেনে পরিবর্তিত হয়, গ্লাইকোজেন গ্লুকোজে পরিবর্তিত হয়, গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিবর্তিত হয়, গ্লুকোজ সাইট্রিক অ্যাসিডে পরিবর্তিত হয়। তো গ্লাইকোলাইসিস যে পদ্ধতি, সেখানে গ্লুকোজটা কী হয় না পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অপশন সি। 18 দাগেরটা দেখো, অপশন সি, না গ্লাইকোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে পরিবর্তিত হয়। তারপরে দেখো জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে কী বলা হয় থাকে, জনসংখ্যা সংক্রান্ত যে অধ্যয়ন সেটাকে বলা থাকে ডেমোগ্রাফি। অধ্যয়নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যয়ন থেকেও তোমাদের প্রশ্ন এসেছে। তারপরে দেখো পেশিতে অবাধ শ্বসনে পাইরুভিক অ্যাসিড পরিবর্তিত হয়ে উৎপন্ন করে, পেশিতে বলেছে, তো পেশিতে কি উৎপন্ন করে না, পেশিতে ওই যে পেশিতে যে যখন কী হয় না পাইরুভিক অ্যাসিডে পরিবর্তিত হয়ে ল্যাকটিক অ্যাসিড কিন্তু উৎপন্ন করে, যার ফলে পায়ে দেখবে দীর্ঘ সময় হাঁটার পরে ল্যাকটিক অ্যাসিড জমে গেলে কী হয়, পায়ে যন্ত্রণা হয়, পেশিগুলো স্টিফ হয়ে যায়। তারপরে দেখো কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে, তো এটা কি বলছে না বেমের বিষুব অঞ্চলে কোথায় অবস্থান করে, সেটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মেটাফেজ দশাতে করে। তো মেটাফেজ দশাতেই কিন্তু করে, কারণ দেখো এইরকম একটা জায়গাতে থাকে না সব, এই যে এইভাবে যে এইটাকে বিষুব অঞ্চলটাতে কিন্তু এইভাবে এগুলো কিন্তু এই কোষের ক্রোমোজোমগুলো কিন্তু এইভাবে অবস্থান করে মাঝটাতে, মাঝ বরাবর। সবচেয়ে উন্নত ধরনের কলম হলো, কোনটাকে বলছে সবচেয়ে উন্নত ধরনের কলম, শাখা কলম, দাবা কলম, জোড় কলম, গুটি কলম। তো জোড় কলম কিন্তু সবচেয়ে উন্নত ধরনের কলম বলা হয়। মোটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি বেছে নাও, তো এটা ডিটেলসে বলার কিছু নেই, এটা আমি ক্লাস করেইছি বংশগতি এবং বলে দিয়েছি কোনগুলো করতে হবে। তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিত বীজ। কুঞ্চিত বীজ কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একটা। দেখো বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে, আমার যেটা মনে হচ্ছে। কিছু কিছু প্রশ্ন থাকবে 4-5টা প্রশ্ন, ওগুলোকে একদমই ভাববে না ওগুলো নিয়ে, ঠিক আছে, যেগুলো পারবে সেগুলো করবে। অনেকের কী হয় দেখো, প্রত্যেকটা সেট তো তোমাদের একই প্রশ্নপত্র, কিন্তু প্রত্যেকটা সেট তো আলাদা হবে তোমাদের, তো সেই অনুযায়ী দেবে কারো প্রথম 2-3টে প্রশ্ন ভীষণ কঠিন চলে এসেছে, তো সে কী হয় না নার্ভাস হয়ে পড়ে যে আমার প্রশ্নপত্রটা হয়তো প্রিপারেশন খুব ভালো, কিন্তু প্রথম 3টে প্রশ্ন থেকে নার্ভাস হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু কেউ করবে না। প্রথম 3টা হয়নি তো কী হয়েছে, প্রথম 5টা হয়নি তো কী হয়েছে, পরের 25টা আমি যে ক্যাটাগরি 1 আছে সেগুলো করব। তো দেখবে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে করবে, দেখবে সবই কমন পেজ, সবই পড়া, নাহলে বাড়িতে এসে এত আফসোস হবে না যে এই প্রশ্নটা পড়েছি, এটা তো আমি দেখিনি, এটা তো আমি পারতাম, এই জায়গাগুলো যেন না থাকে। লন্ডন স্মোকের জন্য দায়ী গ্যাসটি হলো, লন্ডন স্মোক যে ধোঁয়াশার কারণে প্রচুর মানুষ মারা গিয়েছে, লন্ডন স্মোক, তার কারণটা কি, তার কারণ হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2। এবং এই ঘটনাটা কবে হয়েছিল বলো তো, 1952 সালে কিন্তু লন্ডন স্মোক এর যে জন্য প্রচুর মানুষ মারা গিয়েছিল, সেটা 1952 সালে। তারপরে দেখো ফণিমনসার কাঁটা প্রকৃতপক্ষে কী, তো দুটো জায়গা, ফণিমনসার কাঁটা আর ফণিমনসার পর্ণকাণ্ড। তো এখানে কি বলছে, ফণিমনসার কাঁটা বলেছে, তো কাঁটাটা হচ্ছে পরিবর্তিত পাতা, পাতাটা পরিবর্তিত হয়ে কিন্তু ফণিমনসার কাঁটাতে রূপান্তরিত হয়। আর একটা হচ্ছে ফণিমনসার কাণ্ড থাকে, তো এখানে কাঁটা বলেছে তাই পাতা হলো, যদি থাকতো ফণিমনসার কাণ্ড তাহলে কাণ্ডের সেটা হয়ে যেত রূপান্তরিত কাণ্ড বা পরিবর্তিত কাণ্ড, সেটা ফণিমনসার যদি কাণ্ড থাকতো বা পর্ণকাণ্ড যদি থাকতো, তো সেটা হয়ে যেত কিন্তু রূপান্তরিত কাণ্ড। তো কী বলেছে সেই অনুযায়ী উত্তর করবে। তারপরে দেখো জিন ব্যাংক হলো, এটা আমি প্রচুর করিয়েছি এবং এবারেও আমি তোমাদেরকে বলতে পারি যে 90% চান্স আছে এই সংরক্ষণ থেকে একটা প্রশ্ন দেওয়ার, এক্সিটিউ ইনস্টিটিউট থেকে। তো যাদের এই জায়গাটা ক্লিয়ার নেই তারা আমার প্লে লিস্টে চলে যাবে, ওখানে টপিক ওয়াইজ যে ক্লাস আছে ওখানে একটা এক্সিটিউ ইনস্টিটিউট ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। জিন ব্যাংক, সিড ব্যাংক, ক্রায়ো সংরক্ষণ, চিড়িয়াখানা, এগুলো কি সব এক্সিটু সংরক্ষণ। এক্স মানে কি বাইরে, অর্থাৎ এদেরকে কি করা হয় না বাইরে সংরক্ষণ করা হয়। তারপর এটা দেখো 27টা এশিয়াটিক সিংহ সংরক্ষণ করা হয়, তো একমাত্র ভারতের কোথায় সিংহ সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করা আছে, এটা হচ্ছে গির অরণ্য। গির অরণ্য কোথায় না গুজরাটে, গুজরাটের গির অরণ্যে কিন্তু এশিয়াটিক সিংহ পাওয়া যায়। তারপরে দেখো নিম্নোক্ত কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ নয়, তো দেখো অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি আর মিশ্র গ্রন্থি, তাই তো, তো অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ নয় বলে দিয়েছে এখানে, এটা দেখতে হবে আগে, নইলে অনেকেই পিটিউটারি দেখে আগেই এটা দাগ দিয়ে গোল করে দেবে, তো করবে না, তো কি বলেছে আগে দেখবে তারপর করবে। তো অন্তঃক্ষরা গ্রন্থি এখানে 3টে দেখো, পিটুইটারি, অ্যাড্রিনাল, থাইরয়েড, প্রত্যেকটাই কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি নয় সেটা তোমাদেরকে দেখতে হবে, সেটা হয়ে যাবে লালা গ্রন্থি। লালা গ্রন্থিটা কিন্তু কোনো অন্তঃক্ষরা গ্রন্থি নয়, তাহলে লালা গ্রন্থিটা কী গ্রন্থি, লালা গ্রন্থিটা কিন্তু একটা বহিঃক্ষরা গ্রন্থি। ওকে, বহিঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, এবার চলো 29এরটা।
উদ্বেগ, দুশ্চিন্তা প্রভৃতির সাথে সম্পর্কযুক্ত হলো, খুবই সহজ। বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ। তো কী হবে এটা? এটা হয়ে যাবে শব্দ দূষণ। কারণ দেখবে প্রচুর পরিমাণ আওয়াজ হলে মানুষের মধ্যে কিন্তু একটা উদ্বেগ চলে আসে, দুশ্চিন্তা আসে, হার্টের প্রবলেম ধরা দেয়। ঠিক আছে, তো এগুলো কি না, এটা কার সাথে সম্পর্কযুক্ত? শব্দ দূষণ, বধিরতার সাথে যুক্ত। 30 নাম্বার প্রশ্ন, অর্থাৎ ক্যাটাগরি 1-এ 30-এর মধ্যে কত স্কোর করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। খুব সহজ ছিল সেটটা। তো তোমাদেরও পরীক্ষাতে এরকমই সেট আসবে। 4 থেকে 5টা প্রশ্ন হয়তো খুব একটু হাই লেভেলের থাকবে, বাকি প্রশ্নগুলো কিন্তু সব থাকবে। এবং ওই যে 4 থেকে 5টা যারা একটু পড়াশোনা করেছে তারা সেটাও করতে পারবে। তো নিম্নোক্ত কোনটি একটি মিশ্র গ্রন্থি? তো কী হবে মিশ্র গ্রন্থির উদাহরণ? ডিম্বাশয়। আর কি কি মিশ্র গ্রন্থি হয়? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এরা কিন্তু সব মিশ্র গ্রন্থি। আচ্ছা, এগুলো লিখে নাও যে অগ্নাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়, আর একটা হচ্ছে শুক্রাশয়। এরা হচ্ছে সব কি না, এগুলো হচ্ছে মিশ্রগ্রন্থি। এবার চলো আমরা ক্যাটাগরি 2-তে যাব। ক্যাটাগরি 2-এর 10টা প্রশ্ন আলোচনা করব। দেখো, এবার আমরা ক্যাটাগরি 2-র 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা কি না, 31 নাম্বার প্রশ্নটা কি বলছে? অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ছত্রাক হলো। তো এটা সবাই একটা উত্তর করতেই পারবে, কিন্তু আর একটা উত্তর না জানলে করতে পারবে না। সেটা কি হয়ে যাবে? একটা উত্তর তো করতেই পারবে, কি হয়ে যাবে? অপশান সি, পেনিসিলিয়াম, তাই তো। আর একটা কী হয়ে যাবে বলো তো? অ্যাক্রিমোনিয়াম। অ্যাক্রিমোনিয়াম আর পেনিসিলিয়াম, এই দুটো ছত্রাক থেকে কিন্তু অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয়। নিম্নোক্ত কাদের খণ্ডীভবন দেখা যায়? দেখো, এগুলো আমি খুব ভালো করে টপিক ওয়াইজ ক্লাসে করিয়ে দিয়েছি। কাদের খণ্ডীভবন দেখতে পাওয়া যায়, কাদের বহু বিভাজন দেখতে পাওয়া যায়, ঠিক আছে, পুনরুৎপাদন দেখতে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, যেখান যেখান থেকে প্রিভিয়াস ইয়ার মানে এখান থেকে প্রশ্ন দিয়েছে প্রিভিয়াস ইয়ারে। তো তাহলে এটা কী হয়ে যাবে? নিম্নোক্ত কাদের খণ্ডীভবন দেখতে পাওয়া যায় বলো? খণ্ডীভবন দেখতে পাওয়া যায় স্পাইরোগায়রার দেখা যায়, আর একটা দেখতে পাওয়া যায় সাগর কুসুমের। অ্যামিবা আর প্লাজমোডিয়ামের কি দেখতে পাওয়া যায়? অ্যামিবা আর প্লাজমোডিয়ামের কিন্তু বহু বিভাজন দেখা যায়, এদের দেখতে পাওয়া যায় বহু বিভাজন, বহু বিভাজন। ওকে, এবার দেখো আর হচ্ছে আর কাদের কাদের হচ্ছে খণ্ডীভবন দেখা যায় সেটা একটু দেখবো। খণ্ডীভবন দেখতে পাওয়া যায় প্রাণী হচ্ছে স্পঞ্জ, সাগর কুসুম, তারা মাছ, এদের দেখতে পাওয়া যায়। আর যদি বলে উদ্ভিদের মধ্যে স্পাইরোগায়রা, তারপর হচ্ছে রাইজোপাস, রিক্সিয়া, এদের হচ্ছে খণ্ডীভবন দেখা যায়। তারপরেরটা দেখো, একতন্ত্রী আরএনএ ভাইরাস হলো। তো একতন্ত্রী আরএনএ ভাইরাস কোনগুলো? তো একতন্ত্রী আরএনএ, দ্বিতন্ত্রী আরএনএ কোনগুলো, কোন ভাইরাসগুলো, সেগুলো কিন্তু করতে হবে। তো দেখো, একতন্ত্রী যেটা সেটা হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস যেটা। আর একটা কী হয়ে যাবে বলো তো? আর একটা হয়ে যাবে পোলিও ভাইরাস। এটা হচ্ছে একতন্ত্রী আরএনএ ভাইরাস। তারপরেরটা দেখো, 34 নাম্বারটা আমরা চলে যাব। নিম্নোক্ত কাদের খেচর অভিযোজন দেখতে পাওয়া যায়? খেচর অভিযোজন কাদের দেখতে পাওয়া যায় বলো? কাদের হবে এখানের মধ্যে? অভিযোজন দেখা যায়, এটা হচ্ছে, আচ্ছা এটা এখানে ভুল আছে, এটা হবে দেখা যায় না, হবে। ওকে, কাদের দেখা যায় না করো, এটা না হলে উত্তরটা হবে না ক্যাটাগরি 2-তে। তো কাদের হবে বলো তো? পায়রার খেচর অভিযোজন দেখতে পাওয়া যায়। তাহলে পাওয়া যায় না উট পাখির, পাওয়া যায় না এমু কিউ, এদের কি না, এদের ডানাগুলো হচ্ছে নিষ্ক্রিয়, তার জন্য এদের খেচর অভিযোজন দেখতে পাওয়া যায় না, যারা কিনা আকাশে উঠতে পারে। তাহলে এটা কি হলো বলো তো? এই অপশানটা ভালো করে এটা দেখে নাও, কাদের খেচর অভিযোজন দেখা যায় না প্রশ্নটা, সেক্ষেত্রে উত্তরটা হবে উট পাখি, এমু এবং কিউ। তারপরে দেখো 35 নাম্বার কি বলছে? বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগগুলি হলো। বায়ু দূষণ থেকে কী কী হয়? আমাশয়, ব্রঙ্কাইটিস, কলেরা, ফুসফুসের ক্যান্সার। তো দেখো, বায়ু দূষণের ফলে যে সৃষ্ট রোগগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো, ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার, এই দুটোই কিন্তু বায়ু দূষণের ফলে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তারপরেরটা দেখি, কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ? এর আগের দিন এটা আমি ক্লাসে করিয়েছিলাম। আচ্ছা, এটা অপশন বি। দেখো, কালকাসুন্দা স্ট্যামিনোড, এটাও নিষ্ক্রিয় অঙ্গ। নারিকেলের পিস্টিলোড, এটাও নিষ্ক্রিয় অঙ্গ। ভূমিস্থ কাণ্ডের শল্কপত্র, এটাও নিষ্ক্রিয় অঙ্গ। কোনোটি নয়, মানে এই তিনটেই হয়ে যাবে সঠিক উত্তর, এ, বি এবং সি, অর্থাৎ এই তিনটেই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। তারপর দেখো, ডিনাইট্রিফিকেশনের সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলি হলো। ডিনাইট্রিফিকেশন, তাহলে ডিনাইট্রিফিকেশনে সাহায্যকারী, অনেকবার বলেছি নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন কি। তো দেখো, ডিনাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া কোনগুলো হয়ে যাবে? একটা হয়ে যাবে সিউডোমোনাস, অপশন বি, আর এখান থেকে হবে থিওব্যাসিলাস। সিউডোমোনাস এবং থিওব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া।
দেখো 38 নাম্বারটা দেখো কি বলছে, মিয়োসিস সম্পর্কিত সঠিক উক্তিগুলির বিচার করো। মিয়োসিস সম্পর্কিত সঠিক উক্তিগুলি কি হবে? মিয়োসিস সম্পর্কে কি হয়ে যাবে না, ক্রসিং ওভার ঘটে, একদম ঠিক, এটা ঘটে। 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, হ্যাঁ এটাও ঠিক। মিয়োসিসে পুনরুৎপাদনে সাহায্য করে নয়, এই কোষ বিভাজনকে সমবিভাজন বলে, এটাও নয়। তাহলে কাকে সমবিভাজন বলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে কি হয়ে যাবে, 1 আর 2 হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এবার আমরা 39 নাম্বার প্রশ্নটা দেখব কি বলছে না, ফ্লোয়েমে কোন উপাদানগুলি পাওয়া যায়। প্রত্যেককে এই প্রশ্নটা করার আগে আমি বলবো যে দেখো আমি ডিসকাস করছি না, এর মানে এটা নয় যে ম্যাম ডিসকাস করছি না শুধু উত্তর বলে চলে যাচ্ছে, কারণ এগুলো আমি এত করিয়ে দিয়েছি ডিটেলসে ক্লাসে, টপিক ওয়াইজ ক্লাসে, তারপরে এমসিকিউ যখন এতদিন ক্লাস করেছি সবগুলোতেই ডিটেলসে বলেছি, ওই জন্য আর বলছি না। এবার তোমরা নিজেরা করো। আজকে 6 নাম্বার সেট চলছে, আর হয়তো হার্ডলি আমি 4টে সেট দিতে পারবো না কি জানি না, তবে চেষ্টা করবো 10টা সেট কমপ্লিট করারই। ঠিক আছে, 10টা সেট দেবো, তো 10টা সেটের মধ্যে এবার যে সেটগুলো আসবে ছোটো ছোটো করে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের বেশি সময় না লাগে। তাহলে এগুলো কী হয়ে যায় বলো, এটা সঠিক উত্তরে যাবে সিবনল, সঙ্গী কোষ, আর এটা ফ্লোয়েম তন্তু। ট্রাকিড গার্ড, ট্রাকিড হচ্ছে জাইলেমের অংশ, তাই না? আর বারবার বলে দিচ্ছি কোনগুলো মৃত কোনগুলো সজীব করে যাবে, এখান থেকেও প্রশ্ন আসবে। এই জায়গাগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন ফেলছে, এবং আমি করিয়ে দিয়েছি। জাইলেম কলা, ফ্লোয়েম কলা বলে একটা টপিক আছে, একদম টপিক ওয়াইজ প্লেলিস্টে চলে যাবে, বেশি বড় ভিডিও নয়, 10-12 মিনিটের হবে হয়তো, তো ওখান থেকে দেখে নেবে যদি কারো জাইলেম ফ্লোয়েম জায়গাটা ক্লিয়ার না থাকে। 40 নাম্বার প্রশ্নটা করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট এটুকুনি, যদি তোমাদের ভিডিওগুলো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ কি, আমি তোমাদের কাছ থেকে আর বেশি কিছুই চাই না, কারণ তোমরা ভাবতে পারবে না আমি স্কুল থেকে এসে অর্ধেক মানে জাস্ট খেয়েই বসে গেছি, খেয়েই বসে অর্ধেকটা হচ্ছে যে রেকর্ড করেছি, আবার এতটা রাত্রে করছি, তারপর তোমাদেরকে মানে দিতে দিতে হয়তো অনেক রাত্রি হয়ে যাবে। তো একটা ভিডিও করতে কিন্তু অনেকটা টাইম লাগে, আমার অন্তত 4 থেকে 5 ঘন্টা আমাকে কোশ্চেন সিলেক্ট করতে লাগে, তারপর সেটা রেকর্ড করতে হয়, তারপর সেটাকে এডিট করে আবার দিতে হয়। তো এর আগের দিন একটা গান আমারও চলে গেছে, যাই হোক সবসময় রিল ফেসবুক খোলার ফলে কোনো একটা গান রেকর্ড হয়ে গেছিলো, ওটা আমি আবার পরে এডিট করে দিয়েছি তোমাদের কমেন্ট দেখে। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখি, আমাকে যথেষ্ট পরিমাণ মোটিভেট করে। তো প্রত্যেককে বলবো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, আর এবারই হয়ে যাবে। তো প্রত্যেকে ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো। আর কি বলবো, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি পিউরিন বেশ? পিউরিন বেশ হচ্ছে, একটা হচ্ছে অ্যাডোনিন, একটা হচ্ছে গুয়ানিন। ওকে, অ্যাডোনিন আর গুয়ানিন এই দুটো হচ্ছে পিউরিন বেশ। এবার দেখো এই পিউরিন বেশ আর পিরিমিডিন বেশ এই জায়গাগুলো খুব ভালো করে করতে হবে, এগুলো আমি করিয়ে দিয়েছি, যারা দেখোনি তাদেরকে আর কি বলবো, তারা যারা নিজেরা করতে পারছো ঠিক আছে, যারা যারা আশা করি সব এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এগুলো করে ক্লিয়ার করে যেতেই হবে। আর প্রত্যেকে বলবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেলটা যখন দেখছিলাম তখন দেখলাম যে বেশিরভাগ জনই কিন্তু প্রায় 60% দেখে, অথচ সে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্টই করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।